মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। গুমের ঘটনায় 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। দুর্নীতির আত্মপক্ষ সমর্থনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের তলব করবে দুদক। মতিউর ও মোস্তাফিজের বিরুদ্ধে মামলা। সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান সার্জিস হাসনাত। রাষ্ট্রীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারে ভোট চায় মানুষ, বলছে সংস্কার কমিশন। জনপ্রতিনিধিদের উপর হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। এবং বাণিজ্য মেলার 7ম দিনে দর্শনার্থীর ভিড় বাড়লেও নেই আশানুরূপ বিক্রি। ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড়, চড়া দামের অভিযোগ। সংবাদ রাতে দেখছিলেন AKSTM বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 10টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লিভার সিরোসিস, কিডনি রোগ, হার্টের ব্লক সহ নানা রোগে ভুগছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। নির্জন কারাগারে চিকিৎসা না দেওয়ায় এসব রোগ জটিল আকার ধারণ করেছে। দ্রুত শারীরিক সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির মোহাম্মদ আল থানি। মঙ্গলবার রাত 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনে যাবেন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ফুসফুস, হার্ট ও কিডনির নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় তাকে। সেখানে তার সুচিকিৎসা না হওয়ায় শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। কয়েক দফা আবেদনের পরও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনা সরকার। বেশিরভাগ সময়ই কেটেছে এভার কেয়ার হাসপাতালে। 5 আগস্ট সরকার পতনের পর মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। তবে শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক নেওয়া যায়নি বিদেশে। চিকিৎসক দলের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বেগম জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। ডাক্তার জাহিদ জানান দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গী হবেন। লন্ডনে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল, এমন মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। স্বচ্ছ তদন্তের মাধ্যমে 3 মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়ার আশা জানান তিনি। কমিশন প্রধান জানান প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সময় নিরপেক্ষ তদন্তের দাবি করেন ভুক্তভোগীরা। শিউলি রায়ের রিপোর্ট।
15 বছর আগে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় তথাকথিত তদন্তের নামে নির্যাতন ও বিচারের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়, যদিও এই নিয়ে আপত্তি ছিল ভুক্তভোগী সহ নানা মহলের। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের জাতীয় স্বাধীন কমিশন। সোমবার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নির্মম হয়রানির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর ও হত্যাকাণ্ডে সার্বভৌমত্বের উপর আঘাত বলে জানান শহীদ পরিবারের সন্তানরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। স্বাধীন তদন্ত কমিশন আমরা আশা করব যেন এটা স্বাধীনই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয়। বিডিআর হত্যাকাণ্ড যেটা, এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস, এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। স্বাধীন দেশে কি করে নিজেদের সৈন্য অফিসারদেরকে তাদেরই সৈনিকরা এরকম নির্মমভাবে হত্যা করে ফেলে। তো যারা এখানে ছিলেন এবং যারা বিহাইন্ডে ছিলেন তাদেরও চেহারাটা যেন প্রকাশিত হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারিত 3 মাসেই প্রতিবেদন দেওয়ার আশা জানান কমিশন সভাপতি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই, কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে। তিনি জানান শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতে অনুমতি পেলে তদন্ত কমিশন দেশটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে। বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে কমিশন সভাপতি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিজিবি হেডকোয়ার্টারে আমরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 16 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আগামী 12 ফেব্রুয়ারি গুমের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দ্রুতই গুমে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাল 2009 থেকে 2024 আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক বিরোধে গুম খুনের ঘটনা ঘটে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচারে গঠন করা হয় গুম কমিশন। সোমবার সকালে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে গুম তদন্ত কমিশনের প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে শেখ হাসিনার পাশাপাশি প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নামও উঠে আসে। সেই সঙ্গে গুম হওয়া 758 জনের মধ্যে বেশিরভাগ ফিরে এলেও 204 জন এখনও নিখোঁজ বলে জানান প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আয়নাঘর বা গুমের যে ভয়াবহ সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিতের কথা জানান চিফ প্রসিকিউটর। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ উল্লেখ করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স,
তাদেরকে প্রথম দিকে মোটাদাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচার আওতায় আসবে। আগামী 12 ফেব্রুয়ারি গুম মামলার তদন্ত প্রতিবেদন দিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ওঠা দুর্নীতির অভিযোগ জিজ্ঞাসাবাদে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে দুদক। হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। সেই সঙ্গে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছে মামলা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অকল্পনীয় দুর্নীতির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অগ্রগতির জন্য শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে আত্মসমর্পণের সুযোগ দেবে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলাদা মামলা হয়েছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তথ্য জানায় দুদক। অসৎ উদ্দেশ্যে নিজ নামে 2 কোটি 6 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রেখে এবং 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 3 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ভুয়া কর্মকর্তা সেজে দুর্নীতি নিবারণ সংস্থা নামে প্রতারণা করায় আটক 8 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার দুপুরে ফরিদপুর এক সমাবেশে তারা বলেন, শেখ হাসিনার সময়ের সব হত্যা অপকর্মের বিচার অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। সহকর্মী এনকেবি নয়নের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্টে বিস্তারিত। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আগে বিচার এবং রাষ্ট্রের সংস্কার হবে, এরপর নির্বাচন উল্লেখ করে অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে বলে জোর দাবি জানান বক্তারা। গত 1.5 দশকে হাসিনা সরকার হত্যাযজ্ঞ সহ যেসব অপকর্ম করে রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে তার বিচার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন।
সমাবেশে সার্জিস আলম বলেন, সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ সংস্কার কাজ শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় যারা ছিল নেতৃবৃন্দ, যাদের আহ্বানে আমরা সবাই আন্দোলনে এসেছি এবং সফল করে বিজয় অর্জন করতে পেরেছি, তাদের সকলকে সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত। এবং সামনে যদি আরো কখনো দেশের কাজে আমাদের প্রয়োজন হয়, আমরা সবাই এখন প্রস্তুত আছি। আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। আন্দোলনের সময় আহত এবং নিহত হয়েছে তাদের পরিবার যেন সুষ্ঠু বিচারটা পায় এবং আমাদের যে জেনারেশন জেনজি যেন বাংলাদেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমনটাই জানালেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। রাজধানীর NILG মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের উপর এমপিরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সংস্কার প্রতিবেদনে সুপারিশ করা হবে। কমিশন জানায় 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা করেছে আওয়ামী লীগ সরকার। সেক্ষেত্রে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একই সময়ে হলে 600 কোটি টাকায় করা সম্ভব। জাতীয় নির্বাচনে যে খরচা হয়েছে, অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24 আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আরো কিছু বেশি, আমি রাউন্ড করে বললাম 23,000 কোটি টাকা। এটা যদি একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন, ওটা এক ডিভিশন করলেন একদিন, 2 ডিভিশন এক রাত, 2 ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। এতে করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগেরই লাভবান হবে। 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে তারা অর্থের বিনিময়ে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পোস্টিং করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরির বদলির তারা সুপারিশ তদবির। ভয় পেয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করা সহ যত ষড়যন্ত্রই করা হোক না কেন, জনগণের কাছ থেকে বিএনপিকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। সোমবার বগুড়া জেলা বিএনপি কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে ভোটের অধিকার রক্ষার প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তারিক মাহমুদ সুজনের রিপোর্টে। সোমবার দুপুরে বগুড়া জেলা বিএনপির আয়োজনে কর্মী সভা হয়। এতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভয় পেয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করা সহ যত ষড়যন্ত্রী করা হোক না কেন, জনগণের কাছ থেকে বিএনপিকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, পঙ্গু করেছেন, এখনো অনেক নেতা কর্মীদের যাদের গুম করা হয়েছে তাদের হদিস আমরা পাই নাই। এত অত্যাচার করার পরও তো বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। বলেন, নির্বাচন যখনই আসবে বিএনপি তখনই ক্ষমতায় আসবে। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম আর আন্দোলনের পরেও এক মুহূর্তের জন্য বিএনপি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়নি। অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3 মাস দেন, 6 মাস দেন আর 9 মাস দেন, 17 বছর ধরে আমি আন্দোলন করতেছি। এখান থেকে বিএনপিকে জনগণ থেকে কেউ হটাতে পারে নাই। কাজে নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে।
এদিকে সকালে চট্টগ্রামে মহানগরী বিএনপির সাংগঠনিক অধিবেশন সভায় দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, কোনো ষড়যন্ত্র হলে ভোটের অধিকার রক্ষায় আবারও মাঠে নামতে প্রস্তুত বিএনপি। যারা দুরভিসন্ধি করছেন, জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন, তারা সঠিক পথে আসুন। প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। সভায় গণতন্ত্রের জন্য ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে দলের আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। দলের ভেতরে এবং বাইরে ধাপড়ি মারা যে কিছু লোক রয়ে গেছে তাদেরকে কালচারাল রেগুলেশনের মাধ্যমে বের করতে হবে। এদিকে বরিশালের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করেছে দলটি। সোমবার দুপুরে নগরীর সদর রোড, গির্জা মহল্লা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতারা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 7ম দিনে মেলায় দর্শনার্থীর ভিড় বাড়লেও বিক্রি কম। এদিকে ক্রেতা আকর্ষণে নানা অফার ও ছাড় দিচ্ছে বিক্রেতারা, তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি রাখা হচ্ছে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। নান্দনিক সাজে সজ্জিত এবারের বাণিজ্য মেলা দেশি বিদেশি পণ্যের সম্ভার নিয়ে প্রস্তুত। এক ছাদের নিচে শাড়ি, গহনা, আসবাবপত্র সহ বাহারি পণ্যের সমারোহ। এবার ফার্নিচার পণ্যকে 2025 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মেলায় এসে উচ্ছ্বসিত নানা বয়সী ক্রেতাদের অভিযোগ, পণ্যের দাম বেশি রাখা হচ্ছে বাণিজ্য মেলায়। তারা প্রোডাক্টের দাম আগের তুলনায় অনেক বেশি, যেগুলা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরেও বেশি থাকে, আমরা দেখতে পাচ্ছি। সবকিছুই আছে, আমাদের আশেপাশে যা প্রয়োজন সবকিছু এই মেলায় পাওয়া যায়। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, সবাই আনন্দও পাচ্ছে, আমাদেরকে অনেক ভালো লাগছে। আমাদের অনেক ফরেনার ছিল, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা অনেক কাইন্ড ছিল, অনেক ফ্রেন্ডলি আচরণ করেছে আমাদের সাথে, অনেক ভালো লেগেছে এগুলো আমাদের। এখানে আমি দেখলাম বিভিন্ন সামগ্রীর দোকান, আর বিভিন্ন চকলেটের দোকান, বিভিন্ন ফুলের বাগান। প্রতিটা মালের উপর ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট আছে বলেই মানুষ আসছে কেনাকাটা করছে। শপে হচ্ছে রেগুলার প্রাইস সেম, কিন্তু আমাদের মেলা উপলক্ষে এখানে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি, যেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের উপর আমরা 15% ডিসকাউন্ট দিচ্ছি। ভবিষ্যতে আরও মেলা যত যাবে বিশেষ কিছু করার আরেকটু ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই খাবারগুলোতে ভালো আইটেম দিয়ে, ভালো বেকার শ্রমিক দিয়ে নিজস্ব লাইভ বেকারির মাধ্যমে আমরা এটা তৈরি করি এবং তৈরি করে আমরা বাজারজাত করে থাকি। মেলায় পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিচ্ছে আয়োজকরা। দাম নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায়ও জোর দেওয়া হচ্ছে। খুবই সতর্কতার সাথে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি এবং প্রাইভেট সিকিউরিটি, এখানে শতাধিক প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে, তারা সার্বক্ষণিক মনিটরিং করছে। কম্পেয়ার টু দি প্রিভিয়াস এডিশন অফ DITF, দিস DITF is far better in terms of security, cleanliness and everything. আগামী সপ্তাহ থেকে বেচাকেনা আরও জমজমাট হবে বলে আশাবাদী বিক্রেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি এবং লজিস্ট্রিকা ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রতিষ্ঠান DHL অ্যাক্রোপেস বাংলাদেশ গো গ্রিন প্লাস শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং DHL অ্যাক্রোপেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য শিপিং সেবায় কার্বন নিঃসরণ কমানো, কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে পূবালী ব্যাংকের নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে গ্রো গ্রিন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তারা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।